নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের 25তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব অদৃশ বর্ধনের লেখা অলৌকিক শক্তি। অদৃশ বর্ধন 1932 সালের 1 ডিসেম্বর ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। একটি বেসরকারি কোম্পানির ক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে পদত্যাগের পর বর্ধন গোয়েন্দা গল্প ও কল্পবিজ্ঞান লেখা শুরু করেন। তার সৃষ্টি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র, মহিলা গোয়েন্দা নারায়ণী এবং বাঙালি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1963 সালে বর্ধন ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকার আচার্য সম্পাদনা করেন। তিনি ফ্যান্টাসি ম্যাগাজিনেরও সম্পাদক হন। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে অবদানের জন্য তিনি কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার, সুধীন্দ্রনাথ রাহা পুরস্কার লাভ করেন। অদৃশ বর্ধন সায়েন্স সেকশন সিনেমা ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। তিনি 21 মে 2019-এ 87 বছর বয়সে নিজের অ্যাপার্টমেন্টে মারা যান। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, একেবারে পাগল হয়ে যাওয়ার আগে, অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আগে। লিখে রেখে যেতে চাই আমি যা বুঝেছি, যা জেনেছি, যা দেখেছি। ওরা ওরা এখন আমার সামনেই বসে আছে, হুমড়ি খেয়ে দেখছে আমি কি লিখছি। কেউ কেউ হাসছে, কেউ কেউ আবার বিদ্রূপ করছে, কিন্তু ওদের আর আমি পরোয়া করি না। আমার ভেতরে যে শক্তি জেগেছে, সেই শক্তিই আমাকে অভয় করে তুলেছে। এই শক্তির প্রকৃতি আমি আজও বুঝতে পারিনি। শুধু জানি ব্রহ্মাণ্ডব্যাপী শক্তি সমুদ্র থেকে ধেয়ে আসছে এই শক্তি আমার ভেতরে। আমি যেন একটা আতস কাঁচ, রোদ্দুরের তেজ আতস কাচের মধ্যে দিয়ে সংগ্রহিত হয়ে যেমন তাহিকা শক্তি অর্জন করে, ব্রহ্মাণ্ডব্যাপী শক্তির সমুদ্র এই তেজও যেন আমার মধ্যে দিয়ে, আমার কলমের মধ্যে দিয়ে পুঞ্জীভূত আকারে বেরিয়ে আসছে। অনেক চিন্তার পর আজ আমি কলম ধরেছি। আত্মকথা, কল্পকথা নয়, তাই লিখে যাব বলে। তাই প্রচণ্ড শক্তি ফেটে পড়তে চাইছে আমার কলমের ডগায়। দেখতেই তো পাচ্ছি এই শক্তির মহিমা। প্রতিটি অক্ষর যেন কাগজ পুড়িয়ে দিচ্ছে, কাগজ ঝলসে যাচ্ছে। দাউ দাউ করে আগুন না লেগে যায়। রুখে রেখে দিয়েছি আমার শুভ শক্তি দিয়ে। এ শক্তির অসাধ্য কিছুই নেই। শুভ অশুভ সব কিছুই করানো যায় কল্পনাতীত এই শক্তি দিয়ে। তুচ্ছ বিজ্ঞান এই অনন্ত অফুরন্ত শক্তির কোনোদিনই নাগাল পায়নি, তবে পাবে বলে মনেও হয় না। এই শক্তির জোরেই আমি ওদের দেখতে পাচ্ছি। বাতাসের চাইতেও মিহি ওদের শরীর, তবুও আমি ওদের দেখতে পাচ্ছি। শুধু চোখে ওদের দেখা যায় না, তবুও ওদের অস্তিত্ব টের পাওয়া যায়। তখন ওদের আমরা বলি ভূত প্রেত, কায়াহীন, অশরীরী, কিন্তু শক্তিমন্ত এই দুচোখ দিয়ে ওদের এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্যের চোখে ওরা অদৃশ্য, কিন্তু আমার চোখে নয়। বিদেহী ওরা প্রত্যেকেই, তা সত্ত্বেও ওদের ইথার দিয়ে গড়া সত্তা থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা রঙের দ্যুতি। কোনোটা গাঢ় অশুভ বলে, কোনোটা উজ্জ্বল শুভ সত্তা, এবং একমাত্র এরাই অভয় হাসি হাসছে আমার দিকে চেয়ে, যেন নীরবে বলতে চাইছে, ভয় নেই, ভয় নেই, সব সত্যি, সব সত্যি। সত্যি তো বটেই। জাদুকর হ্যারি হুডিনি 1926 সালে মারা যাওয়ার আগে স্ত্রী বিয়াট্রিক্সকে একটা সাংকেতিক শব্দ বলে গিয়েছিলেন। হুডিনি ম্যাজিক দেখাতেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতেন মৃত্যুর পরেও একটা জীবন আছে। মৃত্যুর ঠিক 2 বছর আগে 1928 সালে আমেরিকান মিডিয়াম আর্থার ফোর্ড প্রেত চড়ে বসে পেয়ে গেছিল সেই শব্দ। তৎক্ষণাৎ জানিয়েছিল বিয়াট্রিক্সকে। 7 অক্ষরের ওই একটি শব্দ দিয়ে হুডিনি জানিয়ে দিয়েছিলেন, আছি, আছে, পরলোকের অস্তিত্ব আছে, মৃত্যুর পরেও জীবন আছে।
মৃত্যুর পর স্ত্রীকে বিশ্বাস করতে বলেছিলেন হুডিনি, আর আমি বিশ্বাস করেছি মৃত্যুর আগেই। আছে আছে, অনন্ত রহস্যে ভরা এই দুনিয়ায় কাহিনীরা আছে বই কি। তার চেয়েও বড় যা আছে তাই শক্তি, যে শক্তি অজস্র ধারায় ফেটে পড়তে চাইছে আমার মধ্যে। জানি না কতক্ষণ রুখে রেখে দেব তাকে, অথবা তাদেরকে, কেননা অজস্র শক্তির সমাহার এই শক্তি। কাউকে আলাদা করে চেনাবার ক্ষমতা আমার নেই। প্রথম যেদিন এই বিস্ময়কর শক্তির প্রভাব আমি টের পেয়েছিলাম, সেদিনও ছিল নিশুতি রাত। অমাবস্যার তমাল কালো অন্ধকার ঘরের মধ্যেও চেপে বসেছিল, কারণ হাতে এমন পয়সা ছিল না যে মোমবাতি কিনি। ইলেকট্রিক বিলের টাকা দিতে না পারায় লাইন কেটে দিয়ে গিয়েছিল অনেক আগে। সম্পাদকের পায়ে ধরতেই কেবল বাকি রেখেছি। কেউ আমার লেখা ছাপাননি। ব্যঙ্গের হাসি এসেছেন। কেউ বলেছেন, আপনার নাম হোক, তারপর আসবেন। কেউ আবার বলেছেন, লেখার ধর থাকলে তো ছাপবো। কেউ বলেছেন, পকেট রেস্ট কিছু আছে, থাকলে ছেড়ে যান, দেখবো ছাপা যায় কিনা। পকেটে পয়সা ছিল না বলেই পত্রপত্রিকার অফিসগুলোয় হত্যে দিয়েছি দিনের পর দিন। লেখা ছাপানোর মোহ শুধু নয়, পেটের চালায় লিখতে পারা ছাড়া আর কোনো বিদ্যা তো আমার জানা নেই। কিন্তু এমন সর্বনাশা বিদ্যা যে আর হয় না। সম্পাদকদের চ্যাটাং চ্যাটাং কথা শুনে হাড়ে হাড়ে বুঝেছিলাম। তারপর একদিন এক রদ্দি মার্কা কাগজের সম্পাদক তাচ্ছিল্যের হাসি হেসে আমায় বলেছিলেন, দেখুন মশাই, আপনার যা চেহারা আর লেখার যা ছিরি, ভূতের গল্প লিখুন, ভূতেরা নিশ্চয়ই কৃপা করবে আপনাকে। কি বলেন? ভূতের গল্পের অবশ্য বাজারও আছে, আপনার কপাল খুলেও যেতে পারে। পা থেকে মাথা পর্যন্ত চলে গেছিল টিটকিরিটা শুনে। সম্পাদকরা দেমাকি হয়, সব জানতে হয়। ফরাকে সরা জ্ঞান করে জানতাম, কিন্তু এত ছ্যাঁচড়া হয়ে জানতাম না। না খেয়ে রোদে জলে ঘুরে আমার মাথা ঠিক ছিল না। ঘরে ফিরে এসেও অন্ধকারে বসে থাকতে পারিনি। ছিটকে বেরিয়ে পড়েছিলাম বাইরে। পাগলের মতো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম টালিগঞ্জে। আদিগঙ্গার ধারে শ্মশানের দিকে চেয়েছিলাম এপারের জঙ্গলের মধ্যে বসে। সেদিনও অমাবস্যা ছিল। জঙ্গলের ঘন অন্ধকারে একটুও গা ছমছম করেনি। এক মনে ডেকে গেছিলাম অশরীরীদের, আবাহন করেছিলাম মনে প্রাণে, এসো এসো, যেখানেই থাকো না কেন তোমরা, এসো, কৃপা করো আমাকে, ভূতের গল্প লেখার প্রেরণা জুগিয়ে দাও। সম্পাদকটাকে যেন মুখের মতো জবাব দিতে পারি। না, কেউ সাড়া দেয়নি, কেউ কাঁধে হাত দেয়নি, কানে কানে কেউ ফিসফিস করে কথা বলেনি, অট্টহাস হেসে কেউ পিলেও চমকে দেয়নি। শুধু একটা আকর্ষণ অনুভব করেছিলাম। শ্মশানকালীর মন্দির থেকে কে যেন আমাকে চুম্বকের মতো টানছে। মানুষের দেহ চুম্বক তরঙ্গ আছে শুনেছিলাম। হঠাৎ যেন প্রবলতর একটা চুম্বক আমার এই শরীরটাকে টেনে নিয়ে যেতে চাইছে মন্দিরের দিকে। আদিগঙ্গা তো আসলে একটা খাল। অগভীর জল পেরিয়ে গেছিলাম মুহ্যমানের মতো। বিগ্রহের সামনে চলছিল শুধু একটা প্রদীপ। প্রদীপের সামনে কে যেন রেখে গেছিল একটা সস্তার ঝর্ণা কলম আর একটা বাঁধানো খাতা। দেবীর কৃপা যাচাই করেই নিশ্চয়। হুমড়ি খেয়ে পড়েছিলাম কলম আর কাগজের ওপর। পাগলের মতো লিখেছিলাম পাতার পর পাতা। আগে থেকে কিছুই ভাবিনি, শুধু লেখা হয়ে গেছিল একটা ভূতের গল্প। শক্তির মহিমা টের পেয়েছিলাম পরের দিন। কসমিক ইচ্ছাতে লেখার অক্ষরে অক্ষরে জড়িয়ে গেছিল কসমিক শক্তি। সম্পাদকের সামনে খাতাখানা ফেলে দিয়ে বলেছিলাম, পড়ে দেখুন, চলবে। আগের দিনও যে লোকটা আমাকে নিকৃষ্ট জীব মনে করেছিলেন, সেদিন কিন্তু তিনি আমার 3 শব্দের কথাটি শুনে কেমন জানি চমকে উঠেছিলেন। শক্তি ভর হয়েছিল আমার ওপর আগের রাত থেকেই, তখন তা বুঝিনি। মন্ত্রশক্তির মতোই কাজ করেছিল 3 শব্দের কথাটা। মন্ত্রশক্তি অথবা কসমিক শক্তি যে রয়েছে আমার লেখা গল্পের প্রতিটি শব্দে, তা বুঝলাম 10 মিনিট পরেই। পড়া শেষ করে মুখ তুলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন সম্পাদক।
বলেছিলেন তোতলাতে তোতলাতে। এই এই গল্প আপনার লেখা? হ্যাঁ, সংক্ষেপে বলেছিলাম আমি। 15 দিন পরেই ছাপার অক্ষরে বেরিয়ে গেল গল্পটা। সম্পাদক লোক পাঠিয়ে ডাকিয়ে নিয়ে গেলেন আমাকে। এরকম গল্প আরও চাই। পাঠক মহল রোমাঞ্চিত হয়ে উঠেছে, ভয়ে কাটা হয়ে গেছে। বহুদিন নাকি এমন ভূতের গল্প বাংলা সাহিত্যে লেখাই হয়নি। নগদ টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। সস্তার ঝর্ণা কলমটা দিয়ে একটার পর একটা গল্প লিখে গেছি। তারপর থেকে প্রতিটা গল্পই মন্ত্রমুগ্ধ করে পড়েছে পাঠক পাঠিকারা। পড়বেই তো, এ তো নিছক গল্প নয়, শব্দব্রহ্ম। প্রতিটা শব্দই মহাশক্তির মন্ত্র। গল্পের পর গল্প লিখে এই মহাশক্তিকেই দিনের পর দিন আকর্ষণ করে গেছি আমার মধ্যে। দৈবাত যে যোগসূত্র রচিত হয়েছিল এক অমাবস্যার রাতে, তাকে বিচ্ছিন্ন হতে দিইনি। দিনে দিনে তাই শক্তির আধার হয়ে উঠেছি। একটার পর একটা সুপার হিট গল্প বেরিয়েছে কলম দিয়ে। কিন্তু ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি এই মহাশক্তির উপযুক্ত আধার আমি নই। মোহাচ্ছন্ন হয়ে যাকে অথবা যাদের নিরন্তর টেনে নিয়েছি নিজের মধ্যে, নশ্বর এই দেহকে ফাটিয়ে তারা ফের বিলীন হতে চাইছে শক্তি সমুদ্রের মধ্যে। ব্যাপারটা টের পেলাম একদিন রাত্রিবেলা। এক নিঃশ্বাসে ঝড়ের মতো একটা গল্প শেষ করে কলম মুড়ে আলো নিভিয়ে উঠে দাঁড়াতেই দেখলাম অন্ধকারের রোশনাই ঠিকরে যাচ্ছে আমার লেখা প্রতিটি শব্দ থেকে। বর্ণালীর 7টা রঙের খেলা চলছে কাগজ জুড়ে। বিহ্বল হয়ে কাগজে হাত দিতে গিয়ে দেখলাম হলকে ভলকে রোশনাই ঠিকরে যাচ্ছে আমার আঙুলগুলোর ডগা থেকে। শিউরে উঠে সরে আসতেই সামনের আয়নায় দেখেছিলাম নিজের প্রতিবিম্ব। কিন্তু এ কে? এই কি আমি? এই যে একটা নরকরটি, কঙ্কালের মুখ, হাড় ছাড়া কিচ্ছু নেই। চোখের জায়গায় কোটর, অগ্নিপাতের মতো সপ্তরশ্মি ছিটকে যাচ্ছে চক্ষু কোটর থেকে। সভয়ে গালে হাত দিয়েছিলাম। চামড়া মাংস সবই টের পেয়েছিলাম আঙুলের ছোঁয়ায়। তা সত্ত্বেও কিন্তু দেখেছিলাম আয়নার প্রতিবিম্বতে একটা নরকঙ্কাল, ধুতি আর গেঞ্জি পরা একটা বিরাট কঙ্কাল, আর 2 চোখের গর্তে জ্বলছে আগুন। তখনও বুঝিনি কসমিক শক্তি দিব্যদৃষ্টি দান করেছে আমাকে। মহাশক্তিকে নামের মোহে পয়সার ধান্দায় কাজে লাগিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছি। পরিণতিটা দেখতে পেলাম তাই সচক্ষে। বিহ্বলভাবে আয়নায় প্রতিফলিত আমার কঙ্কাল অবয়বের দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ বলতে পারবো না। আচমকা টের পেয়েছিলাম ওরা এসে দাঁড়িয়েছে আমার পেছনে, কাতারে কাতারে। অবয়বহীন আতঙ্কদের দেখে কিন্তু এতটুকুও শিহরিত হয়নি, বরং ভেবেছিলাম এটাই তো স্বাভাবিক। এতদিন যাদের নিয়ে চুটিয়ে লিখেছি, এবার তারা এসে দাঁড়িয়েছে আমাকে দেখা দিতে। বুঝিনি, তখনও বুঝিনি আমিও যে এদেরই দলে যোগ দিতে চলেছি। আয়নায় দেখেছি তারই পূর্বাভাস। শুভবিদেহীদেরও দেখেছিলাম ওদের মাথার ওপর দিয়ে। শান্ত অবলোকিত চাহনি মেলে যেন আমাকে নিবৃত করতে চাইছে মহাশক্তির অপপ্রয়োগ থেকে। কিন্তু আমি তা বুঝতে পারিনি। প্রচণ্ড মহাশক্তিকে মহত্তর কাজে লাগাতে চাইনি। লোভ আর মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত তাই প্রবলতর হয়েছে ওদের আকর্ষণ। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ওই মহাশক্তির প্রভাব। প্রতিটি গল্প দিকি দিকি আঙ্গারের মতো দাগিয়ে গেছে পড়ুয়াদের চিত্তে। আর অশান্ত হয়েছি আমি। অস্থির হয়েছে আমার অবয়ব। প্রতিটি দেহকোষ যেন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে চাইছে কসমিক শক্তির দাহিকা শক্তিতে। 100 কোটি কোষের এই অনির্বাণ, অসহ্য, অনির্বচনীয় শক্তিমত্ততা আমি আর সহ্য করতে পারছি না। নগণ্য আধার আমি। আবাহন করেছিলাম অজান্তে মহাশক্তিকে। ভূতের গল্প লিখেছি, ভূতেদের দেখেছি নিজের ভূতকেও। আর পারছি না, চৌচির হয়ে যাব মনে হচ্ছে। জানি না আগামীকাল মরলোকে থাকবো কিনা। থাকলেও হয়তো অপ্রকৃতিস্থ হয়ে থাকবো। যদি না থাকি, হুঁশিয়ার করে দিয়ে যাই সমস্ত শিল্পী আর লেখক, ভাস্কর আর বক্তাদের। প্রতিটি ছবি, মূর্তি, লেখা আর কথার মধ্যে রয়েছে কসমিক শক্তি।
সর্বসাধারণকে তাই মন্ত্রমুগ্ধ করতে পারে প্রকৃতির শক্তিধরেরা। কিন্তু সাবধান, এই শক্তির অপব্যবহার যেন কখনো না ঘটে। পরের দিন সকালে বিখ্যাত ভূতের গল্পের লেখক শচীন চৌধুরীর ঘরে পাওয়া গেল শুধু একরাশ ছাই আর অক্ষর ঝলসানো এই লেখাটা। ভদ্রলোককে আর পাওয়া যায়নি।